নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বলাগড়ে প্রতিবেশী বৃদ্ধাকে খুনের অভিযোগে গ্রেপ্তার এক প্রৌঢ়। পুরমন্ত্রীর দাবি নিয়ে চর্চা শুরু চুঁচুড়ায়। এখন আসছি বিস্তারিত খবরে। মুগুর দিয়ে প্রতিবেশী বৃদ্ধাকে খুনের অভিযোগ এলাকার সমর সোরেনের বিরুদ্ধে। ঘটনাটি বলাগড় থানার অন্তর্গত সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের কাদামঘুটু এলাকার। গ্রেপ্তার করা হয়েছে সমর সোরেনকে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। মুগুর দিয়ে প্রতিবেশী বৃদ্ধাকে খুনের অভিযোগ উঠল সমর সোরেনের বিরুদ্ধে। বলাগড় থানার অন্তর্গত সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের কাদামঘুটু এলাকায় ছোট ছেলের সঙ্গে বসবাস করতেন ষাটোর্ধ্ব বাদরি মান্ডি। স্থানীয়দের অভিযোগ, আজ বেলার দিকে এলাকারই এক ব্যক্তি সমর সোরেন মুগুর নিয়ে বাদরি মান্ডির উপরে চড়াও হন। সমর মুগুর দিয়ে বাদরি মান্ডিকে মাথায় আঘাত করে, তাতেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে বাদরি মান্ডি। স্থানীয়রা তড়িঘড়ি বাদরি মান্ডিকে জিরাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বলাগড় থানার পুলিশ সমর সোরেনকে গ্রেপ্তার করেছে। এলাকাবাসীদের অভিযোগ, সমর মাঝে মধ্যেই এলাকার মহিলাদেরকে উত্ত্যক্ত করত, এমনকি যখন তখন যাকে খুশি মারধরও করত। এলাকাবাসীরা দাবি তুলেছে সমর সোরেনকে তারা আর এলাকায় থাকতে দেবেন না। ঘটনাটা হচ্ছে, আমি আর আমার হাজব্যান্ড ওখানে বালি ভরছিলাম। হঠাৎই দেখি যে সমর হাসদা একটা লাঠি নিয়ে ঘুরে ঘুরে আসছে। তার ওকে তাড়া করেছে আর কি, বাদলি মান্ডিকে। এসেই দেখি, আমি ওকে থামাচ্ছি, বলছি মেরো না মেরো না, বলতেই ও মাথায় মারি। তারপর থামছেই না, মেরেই যাচ্ছে। মারার পরে এমন অবস্থা হয় যে উনি আর পুরো ওখানে মৃত প্রায় দেখি এখানে পড়ে গেছিল। তারপর গ্রামের লোক সবাই আশেপাশে ছুটে আসে। তারপর ওনাকে থামায়, আর যিনি আহত হয়েছে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তারপর শোনা যায় যে উনি মারা গেছেন। হ্যাঁ, আমার উপরে অত্যাচার করেছিল। ওই বাড়িতে ঘুমোর অবস্থা, ওই দরজা কুড়ুল দিয়ে মারছিল। আবার কাস্তেও ধরেছিল, কাস্তে গিয়ে ওই বেড়াগুলো সব ভেঙে দিয়েছিল। তারপরে পুলিশকে খবর দিলাম, দিয়ে এলো, বুঝাবার পর সব চলে গেল, সব হয়ে গেল। সব বুঝিয়ে বলছে এবারেই ভুল করেছি। ওর মারা বললো যে ভুল করেছে, এবারে ক্ষমা করে দাও। এত ক্ষমা করে দিল, দিয়ে পুলিশরা চলে গেল। আমি বাড়িতে ঢুকলাম, আমরা এবার ঘুমোলাম। আর তারপরে ওরা ওখানে বসে কী করছিল আমি জানি না। হয়তো সকালবেলা দেখছি বেড়া ফেরা সব। আমরা তো বাড়ি থেকে বেশি বেরোইনি। ওই রাত্রেবেলা পুলিশ যখন আমি খবর দিয়েছি তখন এলো। সব আমি বললাম যে বেড়াগুলো দেখো, দরজাগুলো সব। কি কারণে আপনাদের আর বলো না, ও মদ খেলেই আর নেশা করলেই একটু সবাইকে গাল দেবে, সবাই পাড়াতে জ্বালিয়ে ছাই করে দিচ্ছে। ঘটনাটা হচ্ছে বাদলি মান্ডি বলে একজন ভদ্রমহিলা, এই পাড়ারই বাসিন্দা। মাঠে কাজে গিয়েছিল, মাঠে কাজ থেকে বাড়ি ফিরেছিল। আর যে সমর সোরেন যে ওনাকে মার্ডারটা করেছেন, মানে হাতে মুগুর ছিল, সেটা দিয়ে মাথায় আঘাত করেছেন। উনি প্রচণ্ড বাজে ছেলে এবং পাড়ার সমস্ত মহিলাদেরই বিভিন্ন সময় উত্ত্যক্ত করে থাকে। পাড়ার লোকেরা ওর উপর বীতশ্রদ্ধ। পাড়ার লোক অ্যাকচুয়ালি পাড়াতেও এক ঘরে, এটা আদিবাসী সমাজ, ওরা মোড়লদেরও মানে না, এরকম আর কি ব্যাপার। সেই জায়গায় একটা আকস্মিক ঘটনা এটা ঘটে গেল, মর্মান্তিক ঘটনা ঘটে গেল। এক ভদ্রমহিলাকে এই দুপুরবেলা এই গরমের মধ্যে প্রচণ্ড মুগুর দিয়ে আঘাত করে তাকে মারা হলো। হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্রের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গ্রামে উপস্থিত রয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বহু বছরের প্রতীক্ষার অবসানের পর অবশেষে ডানকুনি এফসিআই মোড়ে ট্রাফিক গার্ডের নবনির্মিত ভবনের পাশাপাশি এসিপির 2টি ট্রাফিক কার্যালয়েরও উদ্বোধন করা হলো। ডানকুনি ট্রাফিক গার্ডের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন রাজ্য পুলিশের প্রধান রাজীব কুমার। এদিন এফসিআই মোড়ে ট্রাফিক গার্ডের নবনির্মিত ভবনের পাশাপাশি এসিপি ট্রাফিকের 2টি কার্যালয়ের উদ্বোধন করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এছাড়াও ফ্ল্যাগ অফ করে হুগলির অ্যাক্সিডেন্ট রেসপন্স টিমের সূচনা করেন রাজ্য পুলিশের কর্তারা।
এদিনের অনুষ্ঠানে ডিজি রাজীব কুমার ছাড়াও উপস্থিত ছিলেন আইজি গৌরব শর্মা, হাওড়া পুলিশ কমিশনারেটের কমিশনার প্রবীণ ত্রিপাঠী, হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশিস সেন, চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভারগি, ডানকুনি ট্রাফিক গার্ডের আইসি সৌরভ ব্রহ্মচারী সহ অন্যান্য পুলিশ কর্তারা। নবনির্মিত ডানকুনি ট্রাফিক গার্ডের কার্যালয়ের উদ্বোধনের পর রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তার বক্তব্যে ট্রাফিক গার্ড বিভাগের ভূয়সী প্রশংসা করেন। সব জায়গায় সিকিউরিটি রাখছে, কিন্তু ওদেরকে থানা ভিজিট করতে হয় না। ওরা পুলিশের মুখ বুঝে পুলিশকে কি চিনে। ওরা ট্রাফিক পুলিশ হচ্ছে পুলিশের মুখ। আপনি যেভাবে অনুমান করছে ডানকুনির ট্রাফিক পুলিশকে দেখে ওরা ওখানে যায় না, কিন্তু ট্রাফিক পুলিশকে ওরা রাস্তার উপরে দুবেলা অফিস যাওয়ার সময়, কাজের যাওয়ার সময় দেখে, অফিস থেকে ফেরার সময় দেখে। আপনাদের এত ইম্পর্টেন্ট রোল হচ্ছে, যেরকম আমাদের বাড়িতে থাকে, আমরা আমাদের ড্রয়িং রুম যেখানে সবাই লোক বাইরে থেকে আসে ওদেরকে বসাই, ওটাকে গুছিয়ে রাখি। ট্রাফিক হচ্ছে আমাদের ওই ইউনিট যেটা আমাদের মুখ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বৃহস্পতিবার রাতে ছেলের মুক্তিপঞ্চে মায়ের কাছে ফোন আসায় মা সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তড়িঘড়ি তদন্তে নেমে মাত্র 8 ঘন্টার মধ্যেই ছেলেকে উদ্ধার করে ফিরিয়ে দেন তার মায়ের কাছে। ঘটনায় 4 অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে তোলা হলে বিচারক তাদের 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। বৃহস্পতিবার রাত 8:30 নাগাদ ছেলের মুক্তিপঞ্চে ফোন এসেছিল মায়ের কাছে। এরপর 1 ঘন্টার মধ্যেই সিঙ্গুর থানায় অভিযোগ জানান মা। পুলিশ তড়িঘড়ি মামলা রুজু করে তদন্তে নামে। 8 ঘন্টার মধ্যেই হরিপাল থেকে ছেলেকে উদ্ধার করে মায়ের হাতে তুলে দিল পুলিশ। ঘটনায় 4 অভিযুক্তকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতে তোলা হলে সকলকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। স্থানীয় পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর 3:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে আর ঘরে ফেরেননি কামারকুণ্ডুর বাসিন্দা বছর 24-এর শেখ মাহফুজ। রাত 8:30 নাগাদ মাহফুজের মা শাহানারা বেগমের কাছে 8 লক্ষ টাকা মুক্তিপঞ্চের ফোন আসে। ঘণ্টাখানেকের মধ্যেই সিঙ্গুর থানায় গিয়ে শাহানারা গোটা ঘটনার কথা জানিয়ে অভিযোগ দায়ের করেন। শুক্রবার সাংবাদিক বৈঠক করে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় জানান, মুক্তিপঞ্চে আসা ফোন নম্বর ট্র্যাক করে হরিপাল এলাকার কথা জানা যায়। এরপরেই স্পেশাল অপারেশন গ্রুপ ও হরিপাল থানার সহযোগিতায় সিঙ্গুর থানার তদন্তকারী দল মাহফুজের খোঁজ শুরু করেন। শুক্রবার ভোরের দিকে হরিপালের হরপ্পার এলাকার একটি ক্ষেত থেকে মাহফুজকে উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকেই শেখ শরীফ, শেখ নুরুল, শেখ জাহাঙ্গীর ও শেখ হরিকে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার জানান, ধৃতেরা মাহফুজের পূর্ব পরিচিত। সোনার কাজ দেওয়ার নাম করে মাহফুজকে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি বলেন, ঘটনার পিছনে আর কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কালকে আমাদের সিঙ্গুর থানায় রাত্রি 9:30 নাগাদ এক ভদ্রমহিলা, তার নাম হচ্ছে শাহানারা বেগম, তিনি থাকেন হচ্ছে আমাদের কামারকুণ্ডু হোসেনপুরে। তিনি সিঙ্গুর থানায় আসেন এবং অভিযোগ করেন যে তার ছেলে, যার নাম হচ্ছে শেখ মাহফুজ, বয়স 24 বছর, সে দুপুর 3:30 নাগাদ বাড়ি থেকে বেরোয়, কিন্তু তারপরে আর ফিরে আসে না। এবং রাত্রি 8:30 নাগাদ ওর মা, অর্থাৎ অভিযোগকারিণী যিনি আছেন শাহানারা বেগম, ওনার কাছে একটি নাম্বার থেকে ফোন আসে এবং 8 লক্ষ টাকার দাবি করা হয় মুক্তিপণ হিসাবে, এবং তার ছেলেকে তারা আটকে রেখেছে এবং টাকা না দিলে তার ক্ষতি করে দেবে, এরকম একটি ফোন আসে। এবং সেই ফোন পেয়েই তিনি থানায় এসে অভিযোগ জানান। এবং এই অভিযোগটা পাওয়ার সাথে সাথে আমরা সিঙ্গুর থানা একটি কেস রুজু করি, যার নাম্বার হচ্ছে 303/25, ডেট হচ্ছে 12/6/2025, আন্ডার সেকশন 137(2)/140(2) BNS। এই সেকশনে আমরা কেস স্টার্ট করি এবং আমাদের থানার এখন চার্জে আছেন সিআই সাহেবের উদ্যোগে আমাদের যে তদন্তকারী অফিসার বাপি, সে তদন্ত শুরু করে। আমাদের এসওজি সেল এবং হরিপাল থানা এবং ডিএসপি, ডিএনটি, সিআই সাহেব সবার তত্ত্বাবধানে আমরা যে ফোন নাম্বারটা থেকে ফোন আসে, সেই ফোন নাম্বারটা আমরা কাজ ট্রেস করতে শুরু করি, কোথায় আছে। আমাদের এসওজি সেলও আমাদের হেল্প করেছে। হেল্প করার পরে আমরা এই টিম বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরে আমরা হরিপাল থানায় পৌঁছই এবং সেখানে একটি জায়গা, তার নাম হচ্ছে কামরাজপুর, সেই গ্রামের করকপাড় এলাকা থেকে একটি ফাঁকা চাষের জমি থেকে এই যে ভিকটিম আছে তাকে আমরা উদ্ধার করি এবং তার সঙ্গে তাকে যারা অপহরণ করেছিল তাদের মধ্যে 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি, যাদের নাম হচ্ছে শেখ শরীফ,
শেখ নেইম, শেখ জাহাঙ্গীর এবং শেখ হালিম, এদের প্রত্যেকেরই বাড়ি হরিপাল থানা এলাকায়। তো এই 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং তার সঙ্গে যে আমাদের ভিকটিম ছিল তাকে আমরা উদ্ধার করি। যে আমাদের ভিকটিম ছিল তাকে কাজের প্রলোভন দেখিয়ে, অর্থাৎ সোনার কাজের প্রলোভন দেখিয়ে এরা ডেকে নিয়ে গেছিল এবং মোটরসাইকেলে করে নিয়ে গিয়ে তাকে সেই জায়গাতে লুকিয়ে রেখেছিল এবং তারপরে সেখান থেকেই ফোন করে তারা মুক্তিপণ দাবি করে। তো এখনো অবধি আমরা এটাই পেয়েছি, কাজের প্রলোভন দেখিয়েই তারা এই কাজটি করেছে। তবু আমরা আমাদের পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি সময়ে আরও এর সঙ্গে কারা কারা যুক্ত আছে এবং যে কারণটি আমরা এখনো অবধি পেয়েছি তার বাইরে অন্য কোনো কারণের পেছনে আছে নাকি এবং তার সঙ্গেও কেউ যুক্ত আছে নাকি সেগুলো আমরা অনুসন্ধান করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কেওটার সংহতিপল্লী উন্নয়ন কমিটির খেলার মাঠটি বর্তমানে জমি মাফিয়াদের হাতে তুলে দিতে চলেছেন জমির মালিক বিশু নাগের পরিবার, এমনই অভিযোগ এলাকাবাসীর। হুগলি চুঁচুড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কেওটা সংহতিপল্লী উন্নয়ন কমিটির খেলার মাঠ জমি মাফিয়াদের হাতে তুলে দিতে চলেছে বিশু নাগের পরিবার, এমনই অভিযোগ এলাকাবাসীর। তারা জানান, দীর্ঘ 35 বছর ধরে এলাকার ছেলেমেয়েরা মাঠে খেলাধুলো করছে। জমির মালিক বিশু নাগের মৃত্যুর পর তার পরিবারের লোকেরা মাঠটি বিক্রির ব্যবস্থা করেছেন, কিন্তু এলাকার মানুষরা জানান তারা এই মাঠ বিক্রি করতে দেবেন না। এই মাঠ ক্লাবেরই ছিল, ক্লাবেরই থাকবে। এ বিষয়ে প্রশাসন কি ব্যবস্থা নেবে সেদিকেই তাকিয়ে আছে এলাকাবাসী। এই প্রসঙ্গে এলাকার মহিলারা জানান, গত 40 বছর ধরে আমাদেরই আছে। এখানকার যে মালিক ছিল তিনি আমাদের আশ্বাস দিয়েছিল যে এই মাঠটা আমাদের আছে, আমাদেরই থাকবে। তারপরে উনি মারা যায়। এখন কিছু প্লটিং মেম্বার, যারা এই জমি বিক্রেতা, যারা দালাল, তারা এই মাঠটাকে বিক্রি করে দিতে চাইছে, কিন্তু এটা আমরা হতে দিতে চাই না। আমাদের সাথে আমাদের বিধায়ক অসিত মজুমদার, তিনি সবাই ছিল, আমাদের এখানকার যে কমিশনার সেও আছে। প্রত্যেক বছর আমাদের এখানে স্পোর্টস হয়, একটা ফুটবল টুর্নামেন্ট হয়, প্রত্যেকবার উনি আসে এবং প্রত্যেকবারই আমাদের কথা দিয়ে যায় যে তিনি আমাদের সাথে আছেন। কিন্তু এখন যখন আমাদের সাথে থাকার দরকার, এখন উনি নেই। এখন কোথায় তারা? কে সেটা? কে? আমাদের বিধায়ক। বিধায়কের আগে এসেছিল তো, অনেকবারই এসেছে, অনেকবার কথা দিয়েছে যে উনি আমাদের সাথেই আছে, কিন্তু কাজের সময় উনি নেই। এই 35 বছর ধরে এই মাঠটা আছে। আমাদের সব বাড়ির বাচ্চারা এখানে খেলাধুলা করে। এবারে এর জন্য আমাদের ক্লাব থেকে কেস চলছিল। এবার নাগবাবু মারা যাওয়ার পর কেসটা ডিসমিস হয়ে গেছিল। তো আমাদের ক্লাবে কোনো চিঠি আসেনি, কিছুই আসেনি। এই জমিটা কার? নাগ, নাগে, সে মারা গেছে। এবার তারপরে আগে একজনা এসছিল, সে বলল যে আমি কিনেছি। এখন একজনা এসছে, সে বলছে আমি কিনেছি। এবার মাঠটা ওরা ঘিরবে, কালকে এসছে হঠাৎ এখানে ওরা ক্লাব বানাবে। এবার আমরা সব মহিলারা এসে রুখে দাঁড়িয়েছি। এর আগের দিন আমাদের ক্লাবের 12 জনকে ডেকেছিল, তারা এর মধ্যে থাকে না, তার সত্ত্বেও তাদেরকে জিতুবাবু ডেকেছিল। এবার ওখান থেকে আমরা কিছু মহিলা গেছিলাম, যাওয়ার পরে আমাদেরকে তো তাড়িয়ে বের করে দিল। কে তাড়িয়ে দিল? সবাই অফিসার অনেক কথা বলে আমাদেরকে বের করে দিয়েছে। এবার দেওয়ার পরে আমরা চলে এসেছি। কালকে হঠাৎ এসছে এখানে ক্লাব ঘর বানাবে। আমরা সবাই রুখে দাঁড়িয়েছি, আমরা এখানে ক্লাব হতে দেব না, সেই জন্য। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এলাকার সার্বিক উন্নয়ন বিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা এবং 4টি নবনির্মিত কক্ষ এবং একটি হাইমার্কস লাইটের শুভ উদ্বোধন হয় পোলবাদাতপুর ব্লক অফিসে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রচনা ব্যানার্জি। আজ পোলবাদাতপুর ব্লক অফিসে এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হলো। এই আলোচনায় উপস্থিত ছিলেন হুগলি লোকসভার সাংসদ রচনা ব্যানার্জি, সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, পোলবাদাতপুরের বিডিও, ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, সমস্ত পঞ্চায়েত প্রধান এবং প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। এই দিনে ব্লক অফিসে 4টি নবনির্মিত কক্ষ এবং একটি হাইমাস্ট লাইটের শুভ উদ্বোধন করা হয়। এই সভায় এলাকার সার্বিক উন্নয়ন, পরিকাঠামো উন্নতি এবং প্রশাসনিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আমাদের সকলের প্রিয় মন্ত্রী এবং বিধায়ক মহাশয় এসেছেন। তপনদা আমার খুব কাছের মানুষ, আমার খুব নিজের মানুষ এবং আমাদের এখানে সভাপতি আছেন।
তার সাথে এখানে আমাদের বিডিও সাহেব আছেন, জগদীশ বাবু এবং সম্মানীয় অনেকে রয়েছে মঞ্চে। সবাই উদ্যোগে এবং সকলের ভালোবাসায় আশীর্বাদে আজকে আমি আপনাদের সামনে এখানে উপস্থিত হয়েছি এবং আজকে আমাদের এখানে ভাই মাস লাইভ উদ্বোধন হবে। আশা করি সেটা আপনাদের আগামী দিনে প্রয়োজনে কাজে লাগবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এবং আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603 এই নম্বরে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকছে পুরমন্ত্রীর দাবি নিয়ে চর্চা শুরু চুঁচুড়ায়। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। চুঁচুড়া পৌরসভার অতিরিক্ত কর্মী নিয়োগের দায় বামেদের। পুরমন্ত্রীর এমনই দাবি নিয়ে
তরজা শুরু হয়েছে হুগলি চুঁচুড়া পৌরসভায়। হুগলি চুঁচুড়া পুরসভার ভারেমা ভবানী অবস্থা সর্বজন বিদিত। প্রতি মাসেই কর্মচারীদের মজুরি দিতে পুর কর্তৃপক্ষের কালঘাম ছোটে, কর্মচারীদের বিক্ষোভ চলে। বর্তমান পরিস্থিতির জন্য তৃণমূল আমাদের পুরসভার অতিরিক্ত অস্থায়ী কর্মচারী নিয়োগকেই দায়ী করেন সকলে। বেশ কয়েকবার তা মেনেও নিয়েছে কর্তৃপক্ষ, কিন্তু বুধবার চুঁচুড়ায় সরকারি কর্মসূচিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অতিরিক্ত কর্মচারী নিয়োগের জন্য বিগত দিনের বাম বোর্ডকেই দায়ী করে দেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, 10 জনের জায়গায় 100 জনকে নিলে সমস্যা তো হবেই। বাম আমলেই ওই সমস্ত কর্মীদের নেওয়া হয়েছিল, তাদেরকে তো আর বসিয়ে দেওয়া যায় না। বিধায়ক, পুরপ্রধান সবাই মিলে বসে বিষয়টা দেখছে, কিন্তু অতিরিক্ত কর্মী, ভুতুরে কর্মী তো তৃণমূলের আমলেই নেওয়া হয়েছে। ফিরহাদের সাফ জবাব, একদম নয়, আমার কাছে কোনো খবর নেই, সব বামেদের আমলেই নেওয়া হয়েছিল। দাদা, হুগলি চুঁচুড়া পুরসভার চরম বেহাল দশা দীর্ঘদিন ধরেই হয়ে আসছে। ভুতুরে কর্মীর অভিযোগ উঠছে প্রত্যেক মাসে। আমার কাছে এরকম কোনো অভিযোগ নেই। নিশ্চিতভাবে বামফ্রন্ট আমলে সরকারের অনুমোদন ছাড়া কিছু কর্মী নিয়েছেন, সেটা নিয়ে সমস্যা হচ্ছে। এগুলো কি করে স্ট্রিমলাইনে করা যায়, আমরা চেয়ারম্যানের সাথে বসে কথা বলেছি এবং এমএলএ সাহেবও আমাদের যথেষ্ট সাহায্য করছেন। এমএলএ চেয়ারম্যানকে নিয়ে আমরা বসে সমাধান করব। না, সেটা হবেই তো। তার কারণ আপনার দরকার 10টা লোক, আপনি করেছেন 100টা লোক। আর এটা করে গেছে আমাদের আগের সরকারের সময়, যখন আমাদের ছিল না তখন থেকে। তাদের তো তাড়িয়ে দেওয়া যাবে না, তাদের তো সরিয়ে দেওয়া যাবে না, সেই জন্য এটা একটা হচ্ছে। এটা নিয়ে আমাদের এমএলএ সাহেব যথেষ্ট সাহায্য করছেন। চেয়ারম্যান সাহেব, এমএলএ সাহেব এবং সব যারা রয়েছেন পৌরসভায়, সবাইকে নিয়ে আমরা সমাধান করে দিয়েছি অলরেডি। বিরোধীরা বলছেন তৃণমূলের সময় সব থেকে বেশি কর্মচারী নিয়োগ হয়েছে। না, এটা ভুল কথা। তৃণমূলের সময় গভর্নমেন্ট অ্যাপ্রুভাল ছাড়া একজনকেও নিয়োগ করা যায় না আইনত। অস্থায়ী কর্মচারী অস্থায়ী কর্মচারীও গভর্নমেন্ট অ্যাপ্রুভাল ছাড়া একজনকে নিয়ম করা যায়, একজনকেও নেওয়া যায় না। আমি কলকাতা কর্পোরেশনের মেয়র, 17,000 আমার কর্মচারী আছে, কিন্তু আমি একজনকেও উইদাউট গভর্নমেন্ট অ্যাপ্রুভাল নিতে পারি না। সেরকম কোনো পৌরসভার ক্ষমতাই নেই। অস্থায়ী নিতে গেলেও গভর্নমেন্টের অ্যাপ্রুভাল নিয়ে নিতে হবে। পুরমন্ত্রীর দাবি সর্বৈব ভিত্তিহীন ও মিথ্যা বলে মন্তব্য পুরসভার প্রাক্তন বিরোধী দলনেতা সিপিএম-এর সমীর মজুমদারের। তিনি বলেন, 2010 সাল থেকে পুরসভা তৃণমূলের দখলে। 2015 থেকে 2020 পর্যন্ত নিজেদের ইচ্ছামতো কর্মী নিয়োগ করেছে শাসক দল, যার জন্যই পুরসভাকে ভুগতে হচ্ছে। 650 কাছাকাছির মতন ছিল তখন। পৌরপ্রধান ছিলেন হচ্ছে আমাদের গৌরীকান্ত মুখার্জি, বর্তমানে তিনি আছেন, আর এখনো বোর্ডে আছেন। আর এখন বর্তমানে সেই পৌরসভার অস্থায়ী কর্মচারীর সংখ্যা কত হয়েছে? এখন তো কয়েক হাজার, আমরা তো যেমন আয় তেমনি ব্যয় করেছি। আমাদের 2010 সালের আগে যে আমাদের যে পৌর বোর্ড ছিল, আমরা করতাম তো, আমাদের যেরকম আয় সেরকম আমরা ব্যয় করতাম। কিন্তু ইচ্ছা করে, মানে যেখানে দরকার নেই সেখানেও লোক নিয়োগ করে এই একটা অচল অবস্থা তৈরি করেছে বর্তমানে হুগলি চুঁচুড়া পৌরসভা। এবং মানুষের ওপরে বিভিন্ন কর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং অচল অবস্থা তৈরি করছে। কিন্তু কর্মচারীদের মধ্যে নানা রকম ক্ষোভের সৃষ্টি হচ্ছে। সর্বৈব মিথ্যা, তিনি মিথ্যা বলছেন। একজন মন্ত্রী হয়ে তিনি কি কেন এই মিথ্যা একটা অভিযোগ তিনি সিপিআইএম-এর উপরে বিশেষ করে করলেন, এই আশ্চর্যজনক ব্যাপার। এখন তো তিনটে টার্ম। কোন টাইমটা সব থেকে বেশি হয়েছে? টাইমটা হয়েছে ওই যে থার্ড টাইমটা, মানে এই যে টার্মটা চলছে এই সময়টা বেশি অবৈধ নিয়োগে। অর্থাৎ সেকেন্ড টাইমটা ওরা প্রচেষ্টা চালিয়েছে, সেটাকে আমরা বাতিল করেছি, 76 জনকে বাতিল করেছি। কিন্তু তার সত্ত্বেও অস্থায়ী কর্মচারী ওরা ঢুকিয়ে গেছে। এটা ওই কী বলে, স্বায়ত্তশাসনের একটা অধিকার আছে, হ্যাঁ, তারা তাদের পাওয়ারকে কাজে লাগিয়ে সেটা করেছে। এবং প্রয়োজন নেই যেখানে সেখানেও এমনও আছে পৌরসভায় চাকরি করেন, পৌরসভায় অস্থায়ী কর্মচারী ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন, কোনো বিধায়ক, কোনো কাউন্সিলর ব্যক্তিগত কাজে তাদেরকে ব্যবহার করছেন, দলীয় স্বার্থে নির্বাচনে তাদেরকে খাটানো হচ্ছে। এটাও আমরা দেখেছি, কন্টিনিউ চলছে সে প্রথা এখনো। ভুতুরে কর্মী যেটাকে বলা হয়, যেখান থেকে মাইনে নিচ্ছে, অন্য জায়গায় কাজ করছে, এখান থেকে মাইনে নিচ্ছে, অন্য জায়গায় একটা কাজ করছে, আবার এখানেও কাজ করছে, এরকম আছে।
এরও অভিযোগ আমরা জানিয়ে এসেছি। বাম আমলের শ্রমিক সংগঠনের নেতা তথা পুরকর্মী সিপিএম এর সৌরভ গঙ্গোপাধ্যায়ের খোঁচা, মিডিয়ার কাছে বলে দিলেই হলো না, বাম ও তৃণমূলের সময় অস্থায়ী কর্মীদের সংখ্যার পার্থক্য আমাদের কাছে আছে। প্রথমেই বলি, আমাদের মাননীয় পৌরমন্ত্রী সেই সামগ্রিক যে বিষয়, এই বিষয়টা হয়তো ওয়াকিবহাল নয়। এই কারণেই যে বামফ্রন্ট আমলে যে অস্থায়ী কর্মচারীর সংখ্যা ছিল এবং 2010-এর পর যে অস্থায়ী কর্মচারীর সংখ্যা ছিল, এই তথ্য যদি ওনাকে সঠিকভাবে দেওয়া হয় এবং এই কিছুদিন আগেই পৌরসভায় যে অস্থায়ী কর্মচারীদের ফিজিক্যাল ভেরিফিকেশন চলেছে, তাতে অস্থায়ী কর্মচারীদের কাছ থেকে এঙ্গেজমেন্ট লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার, তার আধার কার্ড, তার পৌরসভায় যেদিন নিয়োগ হয়েছিল সেই ডেট, এই সমস্ত কিছু তথ্যই পৌরসভার কাছে আছে। সেগুলো তাহলে সামনাসামনি ফেলে দেওয়া হোক না, যে 2010 পর্যন্ত বামফ্রন্টের সময় কত কর্মচারী ছিল এবং 2000 পর থেকে আজকে পর্যন্ত পৌরসভায় কত অস্থায়ী কর্মচারীর সংখ্যা হয়েছে। এইগুলো তো আপনার শুধু মিডিয়াকে বলে দেওয়ার বিষয় নয়, সত্যতা হচ্ছে প্রমাণের বিষয়, ডকুমেন্টস দিয়ে। সেই ডকুমেন্টসগুলো সামনে আসলে তো বোঝা যাবে। শুধু বামেরাই নয়, বর্তমানে পুরসভা তৃণমূল শ্রমিক ইউনিয়নের নেতা অসীম অধিকারীরও অবশ্য দাবি, তৃণমূলের আমলে কর্মী নেওয়া হয়নি, এটা ঠিক নয়। অ্যাকচুয়ালি আমাদের এখানে যে প্র্যাকটিক্যাল যে সমস্যাটা, আমার মনে হয় যে আমরা আইএনটিটিউস ইউনিয়ন থেকে যে দাবি করছি বারবার করে, যে আন্দোলনের সম্মুখীন হচ্ছে যে কর্মচারী যে সমস্যা, সেই সমস্যাটা আমার মনে হয় কলকাতার বুকে সরাসরি হয়তো পৌঁছচ্ছে না। মন্ত্রী সাহেব যে কথাটা বলেছেন সেটা পুরোটাই সত্য নয়। তার কারণ হচ্ছে যে বামফ্রন্টের আমলেও যেমন লোক ঢুকেছে, তেমনি আমাদের সরকারেও আমরা লোক ঢুকিয়েছি বা লোক ঢুকেছে। লোকের কর্মসংস্থান হোক, বহু লোকের চাকরি করে এখানে খায়, অস্থায়ী কর্মীও হতে পারে, সেটা যেমন সত্য, সেটা হওয়া উচিত বলে আমি নিজেও একজন তৃণমূল কর্মী হয়ে আমি বলবো যে সেটা হওয়া উচিত বা হয়েছে, সে ভালো। কিন্তু প্রত্যেক কর্মচারী যে সিপিএম, প্রত্যেক কর্মচারী যে তৃণমূল, এইভাবে আমরা বিভেদ করি না। আমরা বিভেদ করি যে পৌরসভার কর্মচারী আমরা চাই সবাই মিলে একত্রিত হয়ে মাইনে সঠিক সময় হোক, যাতে কোনো আন্দোলন না হয়, পৌরসভা যাতে সচেতন। পুরপ্রধান অমিত রায় অবশ্য বলেন, পুরমন্ত্রী যেটা বলে গিয়েছেন ঠিকই বলেছেন, উনি যা বলেছেন তারপর আর আমাদের কি বলার থাকবে। এরপরেই অবশ্য তিনি পুরভবনে ঢুকে যান। না না, আমাদের মুখে যে অনিয়মিত এটা হয়েছে, এটা তো সত্য কথাই বলেছেন, এবং তারপরে যেটা হয়েছে সমস্যা সেই সময় থেকেই চলে আসছে এবং এইভাবে এটা ব্যাপক আকার নিয়েছে এবং এই ব্যাপারটা উনি সঠিক কথাই বলেছেন। উনি যেটা বলে গেছেন তার সেটা ওনার কথা বলে গেছেন, এর বাইরে আমাদের আর কিছু বলেন নেই। না, আমরা তো আমি আসার পর আমার আমলে কোনো লোক নতুন করে নিয়োগ হয়নি এইভাবে। হ্যাঁ, সেটা বলতে পারবো, আমার ট্রান্সফার আগে আমি বলতে পারবো। উল্লেখ্য, বর্তমানে অস্থায়ী শ্রমিক কর্মীদের সংখ্যা 2200-র বেশি। 2010 অর্থাৎ বামেদের আমল পর্যন্ত যা ছিল প্রায় 800। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া বিধানসভার অন্তর্গত সমস্ত বিদ্যালয়গুলির মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং সমতুল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হলো চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। চুঁচুড়া বিধানসভা এলাকার স্কুলগুলির মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমতুল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন। মূল উদ্যোক্তা চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এখানে উপস্থিত ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, হুগলি লোকসভার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন, ধনেখালির বিধায়ক অসীমা পাত্র, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা ছাড়াও অন্যান্যরা। চুঁচুড়া বিধানসভা এলাকার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমতুল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করেন উপস্থিত ব্যক্তিরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়ার অবনীপল্লী 5 নম্বর ওয়ার্ডে রেললাইন সংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের পুনর্বাসন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা আয়োজিত হলো বাঁশবেড়িয়া পৌরসভার সভাকক্ষে। বাঁশবেড়িয়া পুরসভার সভাকক্ষে 5 নম্বর ওয়ার্ডের অবনীপল্লী রেললাইন সংলগ্ন এলাকার বাসিন্দাদের পুনর্বাসনের উদ্দেশ্যে এক সভা আয়োজিত হয়। এই সভা থেকে ঠিক হয় আগামী 1 মাসের মধ্যে তাদের পুনর্বাসনের ব্যবস্থা সম্পূর্ণ করা হবে। এদিনই অবনীপল্লী 5 নম্বর ওয়ার্ড রেললাইন সংলগ্ন এলাকায় রেল কর্তৃপক্ষ মাপজোকের কাজ করেন। এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তপন দাশগুপ্ত,
পুরপ্রধান আদিত্য নিয়োগী, উপপুরপ্রধান শিল্পী চ্যাটার্জি সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও রেলের প্রতিনিধিরা। সেই সভা থেকেই আগামী 1 মাসের মধ্যে তাদের পুনর্বাসনের সম্পূর্ণ ব্যবস্থা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনায় যার পরনাই খুশি রেললাইন সংলগ্ন এলাকার বাসিন্দারা। একটা বাড়ি বাদ গেছিল, সেটা এখানে জায়গায় 52 হয়েছে। তারপরে আমাদের রেলের আধিকারিকরা এসছেন, আমাদের মিউনিসিপ্যালিটি আধিকারিকরা আছে, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলররা আছে। আমাদের এখানে খুব ভালো মতো আলোচনা হচ্ছে, সুষ্ঠু মতো আলোচনা হচ্ছে। মানে 1 মাস পর থেকে ওনারা ভাঙা স্টার্ট করবেন, তার আগে আমরা এগুলোকে শিফট করব। শিফটের জন্য আমরা জায়গা মিউনিসিপ্যালিটি আন্ডারে দেখা হচ্ছে। সেখানে আমাদের কাউন্সিলর সিআইসি ছিল, রঞ্জিত এবং পার্থ ছিল। ওরা দিকে প্রথমত টয়লেটের প্রয়োজন। আমরা আপাতত 5টা লেডিস টয়লেট এবং জেন্টস টয়লেট 5টা, 10টা টয়লেট করে দিচ্ছি, যাতে করে তারপর ওরা আস্তে আস্তে শিফট হয়ে যাবে। এর মধ্যে এগুলো সব জায়গায় রেল উচ্ছেদ করছে, শ্রীরামপুর থেকে শুরু করে রিসরা সব জায়গাতেই হয়েছে। চন্দননগর মগরাটাতে ওনারা করেন বলছেন যে আমার রিকোয়েস্টে ডিআরএমকে বলেছিলাম আপাতত দোকানগুলো না ভেঙে যেটুকু আছে তার মধ্যে করে নিতে লাইন যেখানে লাগবে। আমি রেলের ডিআরএমকে ধন্যবাদ জানাই, জিএমকে। তারা আমাদের মতো কথা দেখেছেন, মগরাটা ভাঙা স্টপ হয়েছে। এখানে আমরা সলিউশন আমাদের চেয়ারম্যান, আমাদের ভাইস চেয়ারম্যান, আমাদের দলেরই একজন, তিনি জায়গা দিচ্ছেন গঙ্গার পাড়ে। সেইখানে আমরা যারা শিফট হয়েছে তাদের আমরা পার্মানেন্ট বন্দোবস্ত করছি, যাতে জীবনে যাতে কোনোদিন না উঠতে হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 87%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বলাগড়ে প্রতিবেশী বৃদ্ধাকে খুনের অভিযোগে গ্রেপ্তার এক প্রৌঢ়। পুরমন্ত্রীর দাবি নিয়ে চর্চা শুরু চুঁচুড়ায়। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।